শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলে যত বড় ক্ষমতাধরই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালিক শ্রমিক এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো সমস্যা হলে তার সমাধান করবে, অন্য কারো দরজায় যেতে হবে না। আন্তর্জাতিক শ্রমিক সংস্থার সবগুলো কনভেনশন ও প্রোটোকলে বাংলাদেশ স্বাক্ষর করলেও আমেরিকা করেনি, অথচ তারাই আমাদের উপর খবরদারি করতে চাওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় এসব কথা বলেন সরকার প্রধান। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই আলোচনা সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমতা ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। বলেন, শ্রমিকদের কল্যাণ করাই আওয়ামী লীগের লক্ষ্য। বঙ্গবন্ধুই মে দিবস পালনের সূচনা করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের কল্যাণে ব্যয় বাড়ানোর তাগিদ দেন। বলেন, শ্রমিকদের বঞ্চিত করলে কারো ছাড় নেই। শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ, ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। যে প্রতিষ্ঠান ভাত কাপড় দেয় সেই প্রতিষ্ঠানের সুবিধা দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শ্রমিকদের কারো উস্কানিতে বিশৃঙ্খলায় না জড়ানোর অনুরোধ করেন। সমস্যা হলে সমাধানের জন্য তার দরজা সবসময় খোলা বলে জানান সরকার প্রধান। ILO কনভেনশন সই না করে অন্য দেশে খবরদারিতে আমেরিকার সমালোচনাও করেন শেখ হাসিনা। মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। সকলকে এক হয়ে কাজ করার আমি আহ্বান জানাচ্ছি। যার যে সমস্যা অবশ্যই সে সমাধান আমরা ব্যবস্থা করে দেব। আমরা চাই আমাদের শ্রমিকরা নিরাপদে কাজ করবেন এবং সুষ্ঠু পরিবেশে কাজ করবেন এবং তাদের জীবনমানও উন্নত হবে, এটাই আমাদের লক্ষ্য। এখানে কোনো বৈষম্য থাকবে না। বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই। আন্দোলনের নামে বিএনপি জামাত শ্রমিকদের পুড়িয়ে মেরেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ও চিকিৎসা সহায়তা দিয়েছে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। সকল গৃহ শ্রমিক হত্যার বিচার, নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি সহ নানা দাবিতে পালিত হচ্ছে মহান শ্রমিক দিবস। মহান শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানান শ্রমিকরা। দ্রুত বেতন বৃদ্ধির দাবিও ওঠে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সমাবেশে। শরীয়ত খানের রিপোর্ট। মে দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন, পথসভা, মিছিল সহ নানা কর্মসূচির আয়োজন করে শ্রমিক সংগঠনগুলো। সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাব ও এর আশপাশে উপস্থিত হন রাজধানী সহ বিভিন্ন জেলার শ্রমিকরা। ব্যানার বা সংগঠন আলাদা হলেও সবার দাবি ছিল অভিন্ন, যেখানে মূল দাবি ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শ্রমিকদের ভালোভাবে বেঁচে থাকার জন্য উপযুক্ত পারিশ্রমিক। আমরা চাচ্ছি যাতে সরকার ILO কনভেনশনগুলো অনুস্বাক্ষর করে এবং শ্রমিকদের জীবনমান অনুযায়ী মজুরি পায়। তারা $2,765 যদি মাথাপিছু আয় হয়, 5 সদস্যের একজন পরিবারের মাসিক ইনকাম হওয়ার কথা 1,34,000 টাকা। 1,34,000 টাকা বাংলাদেশের কোন শ্রমজীবী মানুষকে আয় করে? তার মাথায় আয় আছে কিন্তু তার পকেটে টাকা নাই। এছাড়া প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের কাজ করার উপযুক্ত পরিবেশ তৈরির দাবিও জানান শ্রমিকরা। সবচাইতে বেশি যেটা বৈষম্য করেছে, কলকারখানার শ্রমিকদের জন্য 4 মাস মাতৃত্বকালীন সুবিধা এবং সরকারি কর্মচারী কর্মকর্তা যারা নারী শ্রমিক তাদের জন্য 6 মাস। কিন্তু এই বৈষম্য না করে সরকার 6 মাস মাতৃত্বকালীন ছুটি দিবে। আমাদের বাঁচার মতো মজুরি নাই। বাংলাদেশের ন্যূনতম মজুরি আছে কিন্তু জাতীয় ন্যূনতম মজুরি নাই। অবাধ ট্রেড ইউনিয়ন করা, শ্রমিক হত্যা বন্ধ করা, শ্রমিককে ইউনিয়ন করা এবং ন্যায্য অধিকার দেওয়া।
সকল প্রতিষ্ঠানে কর্মঘণ্টা নির্ধারিত করার পাশাপাশি শ্রমবান্ধব নীতি গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতারা। আপনার প্রায় 40-45 লক্ষ গার্মেন্টস শ্রমিক তারা কিন্তু আস্তে আস্তে ইতিমধ্যেই অনেকে কর্মহীন হচ্ছে, আরও ভবিষ্যতে হবে, কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। কাজে এই বিষয়ে সরকারের কোনো আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সকল গৃহ শ্রমিক হত্যার বিচার ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিও জানান শ্রমিক নেতারা। গৃহ শ্রমিকের জন্য আইন তৈরি করতে হবে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে। শরীয়ত খান, RTV, ঢাকা। দেশের 6 কোটি নিম্ন আয়ের মানুষ সরকারের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, শ্রমিক বঞ্চিত তার ন্যায্য মজুরি থেকে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর কাফরুলে ওয়ার্ড ও থানা বিএনপির আয়োজনে তীব্র তাপদাহে পথচারীদের মাঝে পানি, খাবার, স্যালাইন ও তরমুজ বিতরণ কর্মসূচিতে তিনি এসব অভিযোগ করেন। বলেন, বড় বড় ভবন করাকে উন্নয়ন বলে না, অথচ অপরিকল্পিত সব উন্নয়নের প্রচার চালানো হচ্ছে জনগণের টাকায়। বাম ডান পন্থা নয়, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে এই সরকারকে কেউ ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেন রিজভী। একটি গণবিরোধী সরকার, তার ভাবধারা হচ্ছে লুটপাট। প্রধানমন্ত্রী বলেন যে অতি বামপন্থী, অতি ডানপন্থীরা আমার সরকারকে ফেলে দিতে চায়। বামপন্থী ডানপন্থী জানি না, এদেশের মানুষ আপনাকে আর বাংলাদেশের সিংহাসনে দেখতে চায় না। তীব্র তাপপ্রবাহের মধ্যে অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। রাজধানী ঢাকা সহ সারা দেশে আগামীকাল থেকে তাপমাত্রা কমে আসবে, সেই সাথে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল থেকে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ধারাবাহিকভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গেল সপ্তাহ দুয়েক ধরে তীব্র দাবদাহে পুড়ছে দেশ। প্রতিদিন ভেঙে যাচ্ছে আগের দিনের রেকর্ড। প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠছে জনজীবনে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। দিনে প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম অস্বস্তি বাড়িয়েছে কয়েক গুণ। গরমে কোনো শেষ নাই, আমরা কতক্ষণ গাড়ি চালালে পরে কাহিল হয়ে যায়, চলতে পারি না, শরীর খুব দুর্বল হয়ে যায়। যে গরম পড়ে, এই গরমে মানুষ বাঁচবে না বাঁচে আল্লাহ জানে। শীত, বর্ষা কিংবা গরম, সব মৌসুমেই ভোগান্তি বাড়ে খেটে খাওয়া মানুষের। চলমান তাপদাহে আয় রোজগার নেই বললেই চলে। এমন অবস্থায় সংসার চালাতে হিমশিম অবস্থা তাদের। ভাড়াও কম, লোকজন বাসা থেকে কেউ বের হয় না, আমাদের ভাড়াও হয় না, বাসায় থাকে না ঠিক মতো কারেন্ট, বাসায় থাকতেও খুব ঝামেলা, মানে এক কথায় সব মিলে খুবই ভয়ানক অবস্থায় চলতেছে। আগামীকাল থেকে 4 বিভাগে বৃষ্টির আভাস দিয়ে তাপমাত্রা কমে আসার সুখবর দিল আবহাওয়া অফিস। যেহেতু আমরা হিট ওয়েভের কন্ডিশন যে অঞ্চলগুলো কমে দিয়েছি, তা বুঝতে হবে আমাদের তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে তাপমাত্রা কমের দিকে চলে যাচ্ছে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। এখন বৃষ্টিপাত হলে কিন্তু সেই বৃষ্টিপাতের সাথে ঝড়ো বাতাস থাকে, দমকা বাতাস থাকে, কালবৈশাখী ঝড় হয়, বজ্রপাত হয় এবং শিলাবৃষ্টি। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসে এপ্রিলের মতো তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও গরম থাকবে, তবে তার সহনীয় পর্যায়ে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.7 ডিগ্রি সেলসিয়াস, যা গত 39 বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। দিন রাতে তাপমাত্রার পার্থক্য কম থাকায় কষ্ট বেড়েছে মানুষের। দিনে প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রাতেবেলায় ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। তাপপ্রবাহের বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, তাপপ্রবাহে জনজীবনে কি প্রভাব দেখছেন এবং বৃষ্টির কোনো সুখবর আছে কি সেখানে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ নাবিলা, যেমনটা বলছিলেন, সারা দেশের নাই খুলনাও কিন্তু অতিরিক্ত তাপপ্রবাহের ফলে সাধারণ জীবন যাপন অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড় এলাকায়, যে এলাকায় কিন্তু সবসময় লোকজন থাকে, যানজট থাকে। সেই এলাকা কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা,
কারণ বিশেষ কাজ ছাড়া কেউ কিন্তু এই মুহূর্তে থেকে বাসার বাহিরে বের হচ্ছে না। আপনারা জানেন গতকালও কিন্তু খুলনায় যে অতিরিক্ত গরম পড়েছিল, যা সন্ধ্যার পরে যে ব্যবসা গরম, তার ফলে কিন্তু অনেকে অসুস্থ হয়েছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছেন। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি আমি যে এই মুহূর্তে কিন্তু খুলনায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, যেটা 2টার পরে 42 ডিগ্রি অতিক্রম করতে পারে, যার ফলে খুলনার সাধারণ মানুষের পরে কিন্তু একটা এর বিশেষ প্রভাব পড়ছে। আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে এই অঞ্চলে এই প্রথম খুলনাবাসী দেখছে একটানা দীর্ঘদিন তাপপ্রদাহ, যার ফলে কিন্তু অনেকটা জীবনযাপন বাধাগ্রস্ত হয়ে পড়েছে বলে অনেকে জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলে জানতে চেয়েছিলাম একজন ইজি বাইক চালকের সাথে। তিনি বলেছেন যে তারা সঠিকভাবে ইজি বাইক চালাইতে পারছেন না, রাস্তায় যাত্রী নেই, যার ফলে কিন্তু তারা তাদের যে গাড়ি ভাড়া নিচ্ছেন সেই ভাড়া পর্যন্ত তারা পরিশোধ করতে পারছেন না। সব মিলিয়ে কিন্তু খুলনার সাধারণ মানুষ অনেক বিপাকে রয়েছে হাসপাতালগুলোয় পর্যাপ্ত ভিড়। এই ছিল খুলনা থেকে তাপপ্রদাহের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। 7 বছরে রাজধানীর গড় তাপমাত্রা বেড়েছে 3.5 ডিগ্রি। 2017 সালে গড় তাপমাত্রা 33.04 ডিগ্রি থেকে বর্তমানে হয়েছে 36.96 ডিগ্রি সেলসিয়াস। এর সাথে 76 বছরের রেকর্ড ভাঙা এপ্রিল জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন জলাধার পুনরুদ্ধার আর সবুজায়নী পরে এই অবস্থা থেকে মুক্তি দিতে। সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। গাছ কেটে জলাশয়ে ভরাট করে আর যথেচ্ছ সুউচ্চ দালান নির্মাণের ফলে নগরীর শীতলতার কফিনে যে পেরেক ঢুকানো হচ্ছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে নগরবাসী। জলাধারে যে প্রশান্তি মেলে তার প্রমাণ রাজধানীর নবাবী পুকুর। পাখির চোখে দেখা যায় কংক্রিটের শহরে চারপাশের দালান কোঠার মধ্যে গোলতালেবের জলকেলিতে মেতেছে শিশু কিশোর থেকে যুবারা। ক্যাপসের গবেষণায় দেখা যায় গেল 7 বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে গড়ে 3.5 ডিগ্রি। 2017 সালে ঢাকায় গড় তাপমাত্রা ছিল 33.04 ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর যা 36.96। সবুজ আর জলাধার থাকলে যে তাপমাত্রা কমে এই কংক্রিটের নগরীতে তার প্রমাণ মেলে। শাহবাগে খোলা আকাশের নিচে তপ্ত রাস্তা আর রমনা পার্কের গাছের ছায়ায় তাপমাত্রার ফারাক চোখে পড়ার মতো। রাজধানীর সবথেকে শীতলতম যে রাস্তাটিকে বলা হয় রমনার রাস্তা, যেখানে অনেক গাছপালা রয়েছে, সেখানে আমরা তাপমাত্রা দেখছিলাম 34.1 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন এই তাপমাত্রা যন্ত্রটি নিয়ে আরেকটি রাস্তায় যাব যেখানে গাছপালা কম আছে, সেখানকার তাপমাত্রাটি দেখানোর চেষ্টা করব। রমনা পার্কের এলাকায় আমরা যে তাপমাত্রাটি দেখছিলাম, আমরা এখন শাহবাগ দেখার চেষ্টা করব এখানে কি তাপমাত্রা বিরাজমান। আমরা যখন রাজধানীর বিভিন্ন জায়গার তাপমাত্রা দেখছিলাম, ঠিক সেই সময় আমরা ধানমন্ডি লেকে আসি, যেখানে পানির জলাধার এবং গাছপালা আছে, যার ফলে কিন্তু আমরা দেখছি এখানে 38.9 থেকে 39 ডিগ্রির ভিতরে তাপমাত্রা থাকছে। তাই হারিয়ে যাওয়া জলাশয় আর মাঠ উদ্ধারের দাবি নগরবাসীর। হিট আইল্যান্ডে পরিণত হওয়া তিলোত্তম এই রাজধানীতে তাপমাত্রা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় গাছপালা এবং জলাধার। পুকুর এবং জলাশয় কিংবা সবুজের অবস্থান যেখানে আছে, দিনের বেলায় সেখানকার যেই তাপমাত্রা থাকে দ্রুত রাতের বেলায় সেই তাপমাত্রা কমে আসে, এবং শহর অঞ্চলে এই তাপমাত্রাটা কমে না। দিনের বেলা যেমন থাকছে, রাতের বেলাও মোটামুটি একই রকম থাকছে। চলতি মৌসুমে তাপমাত্রা যেভাবে বাড়ছে আর নতুন রেকর্ড করছে, তাতে ধারণা করাই যায় পরিবেশ সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যতে বড় খেসারত দিতে হবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বিএমডিসি ছাড়া ভুল চিকিৎসা নির্ণয় ও দাবি করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। তবে রোগীদের প্রতি চিকিৎসকের কোনো অবহেলাও সহ্য করা হবে না বলেও জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসার্জন সোসাইটির 12তম আন্তর্জাতিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি চিকিৎসকদের সুরক্ষা আইন পাশ করানোর প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন মন্ত্রী। সম্মেলনে বাংলাদেশ নিউরোসার্জন সোসাইটির নেতারা চিকিৎসকদের গ্রেফতারের নিন্দা জানান। হাসপাতালে কোনো ধরনের মোবাইল কোর্ট পরিচালনা না করার আহ্বান জানান তারা। ভুল চিকিৎসা বলার অধিকার আমারও নাই, কারো নাই। ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসি
আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই। আমার একটা দায়িত্ব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া, আবার সাথে সাথে কিন্তু রোগীদের সেবা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। কোনো চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না। আপনারা আমাকে সেবা দেন, আমি আপনাদের জন্য যা করার আমি যে ডক্টর হিসাবে আমি সেটা করব। আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোকে জুলুম বলছেন সাধারণ মানুষ। সরকারের কাছে মেগা প্রকল্পের বাজেট সমন্বয়ের আহ্বান জানিয়ে তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তেলের দাম বৃদ্ধিতে যোগ হবে নতুন ভোগান্তি। গেল রাত থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ে প্রতি লিটার পেট্রোল ও অকটেনে 2.5 টাকা, ডিজেল কেরোসিনে 1 টাকা ও বাণিজ্যিক গ্যাসে প্রতি ঘনমিটারে 75 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, যা বুধবার থেকে কার্যকর হয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, পণ্য পরিবহনে বাড়তি ভাড়া আদায় করতে হবে তাদের, ফলে নিত্যপণ্যের দাম আবারও বাড়তে পারে। আজকে যে কাঁচামালটা নিয়ে এসেছি 21,000 টাকা, এই 1 টাকা বাড়াতে আজকে মনে করেন হেবার হইব 22,000 23,000। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তো এমনিই বৃদ্ধি, তেল বৃদ্ধি মানে হচ্ছে সব কিছুর সাথে সংযুক্ত। এখন তো আমাদের এটা কঠিন জীবন ছাড়া আর কিছু না। এটা অতিরিক্ত মানে একটা জুলুম হয়ে যায়। এইভাবে যদি চলে তাহলে তো আমাদের মতো যারা রাইটার বা আমরা গাড়ি গুড়ি চালা আমাদের জন্য কষ্টকর। 28 টাকা 50 পয়সা বিক্রি করতেছে 100, ডিজেল 106 টাকা ছিল, এখন 160 টাকা বিক্রি করতেছে। প্রতিরাতে কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে আর্তনাদের শব্দ পেতেন চারপাশের বাসিন্দারা। তারা বলছেন, সেবার নামে অসহায় মানুষদের এনে নির্যাতন চালাতেন মিল্টন সামাদ্দার। তিনি সর্বনিম্ন 25 পিস ইয়াবা ছাড়া তার দিন পার হয় না বলে জানায় একসময়ের নেশা পার্টনার তাপস। প্রতিষ্ঠানটির সাবেক পার্টনারের অভিযোগ, আয় ব্যয়ের হিসাবে মিল্টন বরাবরই স্বেচ্ছাচারী। বিস্তারিত সুমন তানবীরের রিপোর্টে। না, সব কাগজ তো থাকবে না, সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি, সেই জন্য বাংলাদেশের প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছি আমি। নিজের বিরুদ্ধে ওঠা 800-র বেশি মরদেহ গোপন করার অভিযোগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে নিজ ফেসবুক পেজে এমন ব্যাখ্যা দেন আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। আমার কেউ তাদের সেই কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই। তবে রাজধানীর কয়েকটি কবরস্থান থেকে তার প্রতিষ্ঠানের নামে করা ডেথ সার্টিফিকেটে পরিচয়হীন মানুষেরও অস্তিত্ব মেলে, যাদের দাফন সম্পূর্ণ হয়েছে। তাহলে তার দাবি করা 900 মরদেহের বাকি 835 জনের তথ্য গেল কোথায়? দাফনে সমস্যা হলে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার কথা থাকলেও কতটা সে পথে হেঁটেছিলেন মিল্টন সমাদ্দার? কবর দিতেছে না চাপা মাটি দিতেছে তো কেউ জানে না। আমার কাছে বা আমাদের কারো কাছে সেইগুলো ব্যাপারে আসে না। নিজ প্রতিষ্ঠানে বা নিজ এলাকা বরিশালে বিভিন্ন সময়ে উত্তেজিত অবস্থায় দেখা যায় তাকে। মানবতা নিয়ে কাজ করা একজন মানুষের আচরণ এমন হবে কেন, সেটি নিয়েও অনুসন্ধান করে আরটিভি। কথা হয় কল্যাণপুর এলাকার অনেক বাসিন্দার সঙ্গে। সবারই অভিযোগ, ফেসবুকে সরব থাকলেও এলাকার মানুষের সঙ্গে ছিল তার বৈরিতা। কাউকেই পাত্তা দিতেন না মিল্টন। তার হাতে নির্যাতনের শিকার হয়েছে এমন মানুষও পাওয়া যায়। আমারে মারছে, তখন আম্মা আরেকটা ছেলে হাত ধরছে, হাত ধরার পরে আম্মারে হাত ফালাই দিয়ে ও আম্মারে মনে করেন যে 4-5টা ঘুষি মারছে। আর একটাই কথা, আমার উপর মল পর্যন্ত হাত আছে, আমি এখন ফোন দিলে কাদের সেবা আমার ফোন ধরবে। তবে প্রতিষ্ঠানটির সীমানা ঘেঁষা বাড়িগুলোর মানুষের দেওয়া তথ্যগুলো ভয়ঙ্কর। প্রতি রাতেই নির্যাতনের শব্দ পেতেন তারা। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য দেয় তাপস নামে এক যুবক। দীর্ঘ 1 মাস মিল্টনের সঙ্গে নিয়মিত নেশা করেছে সে। আর প্রতিষ্ঠানের হিসাব নিয়ে মিল্টন সমাদ্দারের স্বেচ্ছাচারিতার বিষয়ে পরিষ্কার তথ্য দেয় সাবেক পার্টনার মোহাম্মদ মোস্তফা। কেউ যদি কোনো টাকা পয়সা নেয়, যদি প্রতিষ্ঠানের চেয়ারম্যানও যদি আসেন টাকা নিতে হলে, প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে উনি টাকা নেবেন। তো এই জিনিসটা আসলে ওনারা মেনে নিতে পারেনি। মানে একটা বৃত্ত মানুষকে হয়তো বা মারলে বা তাকে টর্চার করলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ পেতাম আমরা। আমরা কিন্তু তার সাথে খাইছি, মিথ্যা কথা বলে লাভ নাই। কখনো 2 তলায়, কখনো 3 তলায়, ঠিক আছে, বা কখনো তারা অফিস রুমে। ও 25টা করে জিপার আনতো, 50টা করে জিপার আনতো, আমি 25টা করে এনে দিচ্ছি। মিথ্যা অভিযোগে মামলা করে মামলা উঠিয়ে নেওয়ার কথা বলেও এলাকার অনেক মানুষের কাছ থেকে টাকা আদায়েরও অভিযোগ পাওয়া যায় আলোচিত এই মানবতার ফেরিওয়ালার বিরুদ্ধে। সুমন তানভীর, আরটিভি, ঢাকা।
জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে দেশের 6টি অভয়াশ্রমে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা। গেল রাত থেকে জাল ও নৌকা নিয়ে নদীতে নেমেছেন জেলেরা। এতে চাঁদপুর সদর সহ বিভিন্ন স্থানে মেঘনাপাড়ের জেলে পল্লী সরব হয়ে উঠেছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেরা মাছ শিকারে নেমেছেন। এ উপলক্ষে মৎস্যঘাট ও জেলে পল্লীতে উৎসবের আমেজ বিরাজ করছে। এর আগে ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। এই বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, মাছ শিকারে জেলেরা নদীতে নামার বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে জানাবেন? নাবিলা, চাঁদপুরের মতলব উত্তরের 60 নং থেকে হাইমচরের চর বরিবি পর্যন্ত 70 কিলোমিটার জুড়ে গত 2 মাস অর্থাৎ মার্চ এপ্রিল 2 মাস নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা ছিল। গত 30 এপ্রিল অর্থাৎ গতকাল মধ্যরাত থেকেই জেলেরা নদীতে নেমেছে। আজকে সারাদিনই নদীতে জেলেরা নদী চষে বেড়াচ্ছেন। চাঁদপুরের অর্ধলক্ষ জেলে রয়েছে, তারা নদীতে ইতিমধ্যে তারা নদীতে মাছ ধরার জন্য নেমেছে। তারা মাছ নিয়ে কেউ কেউ কিনারে নিয়ে নদীর পাড়ে আসছেন। তবে হতাশার বিষয় হলো যে এতটুকুই যে নদীতে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না। চাঁদপুরের সর্ববৃহৎ মাছঘাটে এই সময় অর্থাৎ অভিযানের পরে যে মাছ উঠত 200 থেকে 300 মন মাছ, সেখানে আজকে মাছ উঠেছে 10 থেকে 12 মন মাছ ইলিশ এখানে এসেছে। তবে আমাকে অনেক ব্যবসায়ীরা জানিয়েছেন যে হতাশার কিছু নেই, তবে মাছ হয়তো আরো 2-4 দিন পরে অনেক ভালো মাছ পাওয়া যাবে। এদিকে জেলেরাও কিন্তু হতাশাগ্রস্ত, তারা বলছে যে 2 মাস অভিযান ছিল কিন্তু তারা নদীতে মাছ পাচ্ছে না। এদিকে মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান আমাকে জানিয়েছেন যে গত 2 মাসে চাঁদপুরে প্রায় 3 শতাধিক অভিযান চলাকালীন প্রায় 3 শতাধিক জেলেকে সাজা দেওয়া হয়েছে এবং এদের কাছ থেকে 10 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে প্রচুর নৌকা এবং কারেন্ট জাল আটক করা হয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ আপনাকে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গ সহ ভারতের 4 রাজ্যে আগামী 2 থেকে 3 দিন রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এদিকে পশ্চিমবঙ্গে তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের অতি তীব্র তাপপ্রবাহের দাপট চলবে বলে পূর্বাভাসে জানানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনন্দবাজার। পূর্বাভাসে বলা হয়, পূর্ব ভারতে তাপপ্রবাহের দাপট 2 থেকে 3 দিন চলবে, আর দক্ষিণ ভারতে এই পরিস্থিতি জারি থাকবে আগামী 5 দিন। ভারী বৃষ্টিপাতে সৌদি আরবের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট, ডুবে গেছে অনেকের বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানও। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটিতে স্কুলও। সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর। বৃষ্টির সময় উপত্যকা ও জলাধারগুলো থেকেও দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। এছাড়া গাড়িতে করে কৃষি পণ্য পরিবহনের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দখলে নেওয়া হ্যামিল্টন হলের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় শতাধিক বিক্ষোভকারী শিক্ষার্থীকে। নিউ ইয়র্কের পুলিশের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি এ তথ্য নিশ্চিত করে। গেল 24 ঘন্টার বেশি সময় ধরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ভবনটি দখলে নিয়ে বিক্ষোভ করছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত 9:30টার দিকে সেখানে পুলিশি তৎপরতা শুরু হয়। এ সময় আন্দোলনকারীরা মানব ঢাল বানিয়ে পুলিশকে ঠেকানোর চেষ্টা করে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ 2 আগে গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। খেলার খবর, ক্রিকেট। 5 ম্যাচ সিরিজের তৃতীয় টি20তে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নারী দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। ঘরের মাঠে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না নিগার সুলতানার দল। আর টানা 2 ম্যাচে জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে ভারতের মেয়েরা। এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করতে চায় উইমেন্স ইন ব্লু। তবে এই ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।